নমস্কার, স্বাগত সবাইকে এডুকেশন অনলাইন অনুষ্ঠানে। তোমরা জানো যারা স্টুডেন্ট রয়েছে যে গতকাল মুখ্যমন্ত্রীর যে বার্তা ছিল সেই বার্তা অনুযায়ী ওমিক্রন এবং করোনার তৃতীয় ঢেউ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে হয়তো স্কুল আগামী বছর যেরকমটা ভাবা হয়েছিল খোলা হবে সেটা হবে না। এখন 15 থেকে 18 বছর পর্যন্ত টিকাকরণের উপরেই বেশি জোর দেওয়া হবে। যিনি শিক্ষা সচিব রয়েছেন তাকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি বিষয়টা ভালো করে দেখুন, যদি মনে হয় যে পরিস্থিতি নাগালের বাইরে যাচ্ছে তাহলে স্কুল হয়তোবা বন্ধ করে দেওয়া হতে পারে কিছু সময়ের জন্য। আমি পলিটিক্যাল অ্যাসপেক্টে যাব না, কিন্তু আপনাদেরকে বলবো যে 25 তারিখে 25th of December শনিবার, লাস্ট স্যাটারডে, যেভাবে কলকাতার বিভিন্ন জায়গায় আপনারা ভিড় করেছেন, ভিড়টাকে একটু এগিয়ে চলুন, কারণ ওমিক্রন কিন্তু অনেক বেশি আরও ফ্যাক্টর এর মধ্যে রয়েছে, অর্থাৎ ছড়িয়ে পড়ার সম্ভাবনা, সংক্রমণ ক্ষমতা এর অনেক বেশি, করোনার চাইতেও বেশি। পাশাপাশি করোনার গত 24 ঘন্টার গ্রাফও কিন্তু ঊর্ধ্বমুখী, কাজে একটু কেয়ারফুল থাকতে হবে। অলমোস্ট ফ্রম দ্য বিগিনিং ডেজ টিল টুডে, আজ পর্যন্ত আমরা এডুকেশন অনলাইন করি যাতে তোমাদেরকে স্কুলের বিকল্প আমরা দিতে পারি না, কিন্তু একটা সাবস্টিটিউট জায়গা যেখানে শিক্ষকরা শিক্ষিকারা প্রত্যেক দিন সকালবেলা এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তোমরা খুব মনোযোগ সহকারে এই প্রোগ্রামটা দেখো। আজকে সাবজেক্ট হচ্ছে ইংরেজি। ইংরেজি নিয়ে অনেক মানুষ, অনেক ছাত্রছাত্রী তারা খুব পুলকিত, কিন্তু অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ইংরেজিকে ভয় পায়। ফরেন ল্যাঙ্গুয়েজ, লেখার সমস্যা রয়েছে, অনেক সময় ওয়ার্ড মনে থাকে না, নানান সমস্যা রয়েছে। সেই কারণের জন্য ইংরেজি ক্লাসও কিন্তু আমরা একাধিক করি, ইংরেজি এবং অঙ্ক খুব বিশেষ করে আমরা জোর দিই এখানে। আজকে একাদশ শ্রেণীর আলোচ্য বিষয় লীলাস ফ্রেন্ড। এর আগেও তোমরা শুনেছ লীলাস ফ্রেন্ড। আজকে আরও আরেকবার তোমাদের জন্য আলোচনা করবেন ম্যাডাম দেবিকা দাস, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে এডুকেশন অনলাইনে। আপনার মাধ্যমেই আমরা আজকে ক্লাস এগিয়ে নিয়ে যাবো, কিন্তু ছাত্রদেরকে মোটিভেট করবার জন্য, ছাত্রছাত্রীদেরকে কিছু বলবার জন্য যদি আপনার কিছু বলবার থাকে তাহলে বিফোর বিগিনিং দ্য ক্লাস আমি চাইবো যে আপনি সেটা একটু বলুন, তারপর আমরা ধীরে ধীরে সাবজেক্টের ভেতরে যাব। স্বাগত আজকের অনুষ্ঠানে। আচ্ছা, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি এটা বলবো, যেহেতু বিষয় ইংরাজি, অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায়, এটা আমাদের অভিজ্ঞতা বলে যে বিশেষ করে মাধ্যমিক স্তর পেরিয়ে গিয়ে যখন উচ্চ মাধ্যমিকে ছেলেমেয়েরা আসছে তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাধ্যমিকের যে সিলেবাস সেইটাকে অতিক্রম করে যখন 11 ক্লাসে ঢুকছে, সেইখানে যে সিলেবাস, সেখানে যে গল্প, কবিতা, যে সংকলনগুলো দেওয়া আছে সেগুলোকে ধরতে বুঝতে বেশিরভাগ ছাত্রছাত্রীর অসুবিধা হয়। তার মধ্যে যারা নিজেরা বিষয়টাকে ভালোবাসে, বিষয়টার সঙ্গে অনেকটা পরিচিত, তাদের কাছে জিনিসটা সহজ হয়। তো আজকে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে যে যাদের কাছে বিষয়টা, অর্থাৎ ইংরেজি বিষয়টা একটা ভীষণ ভয়ের কারণ, ভয়ের বিষয়, সেই ভয়টাকে কাটানো। এখানে ভয়ের কোনো ব্যাপার নেই, ভয়টাকে কাটিয়ে দিয়ে গল্প এবং যে কবিতা সংকলনগুলো আছে সেগুলো যদি আমরা একটু কমফোর্টেবলি, একটু মজা করে, একটু ভালোবেসে পড়তে পারি, বুঝতে পারি, আমার মনে হয় সেখানে উত্তর দেওয়া আমাদের দিনের শেষে আলটিমেটলি অবজেক্টিভ হচ্ছে পরীক্ষায় বসতে হবে, উত্তর দিতে হবে, নাম্বার পেতে হবে। এই যে জায়গাটা, এই জায়গাটা অনেক সহজ হয়ে যায়। সহজ হওয়ার যে পদ্ধতিগুলো আছে সেগুলো পর যে ক্লাসগুলো আমরা করব এখানে, সেটার মাধ্যমে আপনাদের কাছে বা তোমরা যারা ওখানে ছাত্রছাত্রী দেখছো, শুনছো, তাদের কাছে অনেক বেশি এটা সহজ হয়ে যাবে, গল্প এবং কবিতা উভয় ক্ষেত্রেই। বেশ, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, আজকে আমরা শুরু করতে পারি। আজকে যে বিষয়টা নিয়ে আমি পড়াবো সেটা হচ্ছে, প্রথম যে গল্পটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে লীলাস ফ্রেন্ড, আর.কে. নারায়ণের লেখা লীলাস ফ্রেন্ড। তো আমি বলি যে আর.কে. নারায়ণ আমাদের
ইন্ডিয়ান রাইটার, যাকে আমরা মানে কি হিসেবে বলবো, ইন্ডিয়ান রাইটার পায়োনিয়ারিং ইন ইংলিশ লিটারেচার। স্বাধীনতার আগের যুগে অর্থাৎ প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের একজন লেখক এত সুন্দরভাবে, এত সাবলীলভাবে, ইজি ইংরেজিতে, সহজ ইংরেজি ভাষায় এত সুন্দর গল্প লিখে গেছেন, এত সুন্দর সুন্দর গল্প লিখে গেছেন, এবং সেই গল্পগুলোর সাথে আমরা খুব সহজে নিজেদেরকে রিলেট করতে পারি, মেলাতে পারি। এমন মনে হবে না যে গল্পগুলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো না। চরিত্র, তাদের ভাষা, তাদের চিন্তাভাবনা, তাদের দৈনন্দিন অ্যাক্টিভিটি, যেটাকে আমরা ডেইলি অ্যাক্টিভিটি বলি, তাদের এক্সপিরিয়েন্স, তাদের এক্সপ্রেশন, গল্পের মাধ্যমে যেন আমাদের চোখের সামনে একটা ছবি ফুটে ওঠে, এবং সেটা বোঝার এবং বুঝতে গিয়ে তার যে বিশ্লেষণ, তার যে অ্যানালিসিস, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে খুব সহজ হয়ে যায়। সহজ যে ব্যাপারটা, সেটাই আমাদের এখানে বিশেষ করে দেখার জিনিস, যে একটা জিনিস কত সহজে আমাদের সামনে আমরা গল্পটাকে এক্সপিরিয়েন্স করতে পারি, গল্পটাকে এনজয় করতে পারি। সেই গল্পটার ক্ষেত্রে আর.কে. নারায়ণ তার যে গল্পের সংকলন রয়েছে, যেটাকে আমরা মালগুড়ি ডেজ নামে জানি, মালগুড়ি ডেজে প্রচুর গল্প রয়েছে, এবং সেই গল্পের মূল চরিত্র একটা ছোট বাচ্চা ছেলে, তার নাম হচ্ছে স্বামী। স্বামীর গল্প তোমরা ক্লাস 10-এ পড়েছো। তো সেই স্বামীর গল্প, স্বামী হচ্ছে মোটামুটি একটা মূল চরিত্র, ছোট্ট বাচ্চা ছেলে, স্বামী এবং তার বন্ধুদের নিয়ে নানান গল্প। তো সেই গল্পগুলো কতখানি মজাদার হতে পারে, এবং কতখানি সেই গল্পের মধ্যে দিয়ে বার্তাও রয়েছে। শুধু যে গল্পটা মজার তা নয়, এবং বার্তাটা অসম্ভব রকমের আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে খুব গুরুগম্ভীর বার্তা, খুব কঠিন কিছু তাও নয়, অথচ খুব সহজভাবে একটা পরিবেশের সঙ্গে পরিবার কিভাবে জড়িত থাকে আর আমাদের পারিপার্শ্বিক কিভাবে জড়িত থাকে, সেইটা আমরা গল্পের মধ্যে দিয়ে দেখব। ঠিক আছে? আর ব্যাস, বিশেষ এই মুহূর্তে আমি আর কিছু বলছি না, আমি সোজাসুজি গল্পের মধ্যে ঢুকবো। আজকে যেহেতু লীলাস ফ্রেন্ডটা নিয়েছি, তো লীলাস ফ্রেন্ডের মধ্যে দেখো, তোমাদের অলরেডি যারা তোমরা শুরু করেছো পড়া, সেখানে তোমরা দেখবে যে এই লীলাস ফ্রেন্ড গল্পটার মধ্যে দুটো চরিত্র আছে। একটা চরিত্র হচ্ছে সিদ্ধা, একটু বয়স্ক একটি ছেলে, বাচ্চা ছেলে, একটু বড়, আর যার নামে গল্প লীলা, লীলাস ফ্রেন্ড লীলা আরেকটি চরিত্র, একটা বাচ্চা মেয়ে। তো এই দুজন অসম বয়স্ক একটি ছেলে এবং একটি মেয়ের কি সুন্দর অসাধারণ গল্প আর.কে. নারায়ণ আমাদের সামনে উপস্থিত করেছেন। কেমন? গল্পটা এরকম: Siddha was hanging about the gate at a moment when Mr. Shiv Shankar was standing in the front veranda of his house, brooding over the servant problem. দুটো আমি লাইন পড়ছি, পড়ে তার যে মানেটা হয় সেটাও আমি বলে দিচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা নোট ডাউন করবে এবং খেয়াল করবে নতুন যে শব্দগুলো, সব শব্দের মানে সবসময় জানা থাকে না, তো শব্দের মানেগুলো জানতে পারলে আমাদের সহজ হয় বোঝাটা। সিদ্ধা একটা গেটের সামনে ঘুরঘুর করছিল, হ্যাঙ্গিং অ্যাবাউট মানে ঘুরঘুর করা, ঘুরঘুর করছিল। At a moment when Mr. Shiv Shankar was standing in the front veranda of his house, Mr. Shiv Shankar তার বাড়ির যে সামনের বারান্দা, বারান্দার সামনে দাঁড়িয়েছিলেন, ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, এবং চাকর সমস্যা নিয়ে উনি একটু চিন্তিত ছিলেন এবং বেশ গভীরভাবে চিন্তা করছিলেন। ব্রুডিং, গভীরভাবে চিন্তা করা। স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা এগিয়ে গিয়ে মিস্টার শিবশঙ্করকে জিজ্ঞেস করছে,
স্যার তোমার কি একটা সার্ভেন্টের প্রয়োজন, চাকরের প্রয়োজন? কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। As Siddha opened the gate and came in, Mr. Shivshankar subjected him to a scrutiny and said to himself, "Doesn't seem to be a bad boy. At any rate, the fellow looks tidy." Mr. Shivshankar তাকে ডেকে নিলেন। সিদ্ধা যেই গেটটা খুলে ভেতরে এলো, মিস্টার শিবশঙ্কর কি করলেন, তাকে আপাদমস্তক দেখলেন। সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে কি? স্ক্রুটিনি মানে আপাদমস্তক দেখা, পুঙ্খানুপুঙ্খ তাকে দেখা, এবং নিজেই নিজের মনে বললেন, ডাজন্ট সিম টু বি আ ব্যাড সর্ট, দেখে তো খারাপ মনে হচ্ছে না। অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টাইডি, যাই হোক না কেন ছেলেটাকে দেখে মনে হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। Where were you before? He asked. মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করলেন, আগে কোথায় ছিলে? সিদ্ধা said, in a bungalow there. ওই ওদিকের একটা বাংলোতে। and indicated a vague somewhere. এইবারে ওই ওদিকের একটা বাংলোতে, ওদিক বলতে তো যে কোনো দিক হতে পারে, ওরকম একটা দেখিয়ে দিল। ভেগ সামওয়্যার মানে কোনো নির্দিষ্ট দিক দেখালো না, যে কোনো দিকে হতে পারে। ইন দ্য ডক্টরস হাউস, ওই ডাক্তারের বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড। হি লিভস নিয়ার দ্য মার্কেট। আমি ঠিক জানি না, ওই মার্কেটের কাছে উনি থাকেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে? ওরা তোমাকে তাড়িয়ে দিল কেন? সেন্ড ইউ অ্যাওয়ে মিন্স তোমাকে তাড়িয়ে দিল কেন? দে লেফট দ্য টাউন মাস্টার। ওরা শহর ছেড়ে চলে গেছে মাস্টার, সিদ্ধা সেড, গিভিং দ্য স্টক রিপ্লাই। স্টক রিপ্লাই মানে গতানুগতিক, বাধা ধরা একটা ওর রিপ্লাই মনের মধ্যে থাকেই, সবসময় জীবের ডগায় থাকেই। ও বলে দিল, দে লেফট দ্য টাউন মাস্টার, ওরা শহর ছেড়ে বেরিয়ে গেছে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। মিস্টার শিবশঙ্কর ঠিক মনস্থির করতে পারছিলেন না। আনএবল টু মেক আপ হিজ মাইন্ড মানে কি? মনস্থির করতে পারছিলেন না কি করবেন। হি কল্ড হিজ ওয়াইফ। মিস্টার শিবশঙ্কর কি করলেন? তার স্ত্রীকে ডাকলেন। শি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড। মিস্টার শিবশঙ্করের স্ত্রী বেরিয়ে এসে সিদ্ধার দিকে তাকালেন এবং বললেন, হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দি আদার্স উই হ্যাভ হ্যাড। এর আগে যারা ছিল তার থেকে একে খুব একটা খারাপ মনে হচ্ছে না। হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দি আদার্স উই হ্যাভ হ্যাড। গল্প তো আমরা পড়বো, এখানে আমি একটুখানি থামছি একটা জিনিস বোঝাবার জন্য। গল্প তো আমরা পড়বো, গল্প জানবো, গল্পের পরিপ্রেক্ষিতে কনটেক্সটে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো উত্তর দেব, সব ঠিক আছে। কিন্তু ইন বিটুইন তোমাদের যেটা বিশেষ করে দ্রষ্টব্য সেটা হচ্ছে যে 11-12 ক্লাস 10 পর্যন্ত একরকম, 11-এ যেই তোমরা উঠেছো তোমাদের কিন্তু টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সটের মধ্যে থেকে তোমাদের গ্রামারগুলো আসে। এই যে লাইনগুলো আমরা পড়ছি, ডায়ালগগুলো পড়ছি, এই ডায়ালগের ওপরে তোমাদের ন্যারেশন চেঞ্জ থাকবে, পার্টিকুলার ডায়ালগের ন্যারেশন চেঞ্জ থাকবে, অ্যাক্টিভ প্যাসিভ থাকবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে, ডিগ্রি কম্প্যারিজন থাকবে, প্রত্যেকটা কিন্তু টেক্সচুয়াল, ঠিক আছে? তো সেক্ষেত্রে বিশেষ করে যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে গল্প লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খ যদি আমাদের মনে থাকে, আমরা মনে রাখতে পারি। কয়েকটাই গল্প আছে, খুব বিশাল কিছু নেই। মনে রাখাটা আমাদের একটা বিশেষ কাজ। মনে যদি রাখতে পারি সেক্ষেত্রে প্রতিটা লাইন ধরে যদি লাইন বাই লাইন গ্রামারগুলো আমরা যখন এরপরে যখন গ্রামারের ক্লাসে আসবো, গ্রামারগুলো যখন প্র্যাকটিস করব, তখন কিন্তু আমাদের কাছে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। কেন বলছি কথাটা দেখো, হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দি আদার্স উই হ্যাভ হ্যাড। এখানে একটা ডিগ্রি চেঞ্জের ব্যাপার আছে। আমরা যারা পড়েছি পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ, 3টে ডিগ্রি আছে। আমাদের প্রশ্ন কি থাকে? একটা সেন্টেন্স দেওয়া হলো, উল্টো ডিগ্রিতে চেঞ্জ করতে দেওয়া হয়। গ্রামারের প্রশ্নটা এরমভাবে থাকে। তো এখানে এটা কম্প্যারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দি আদার্স উই হ্যাভ হ্যাড। তো ওয়ার্স শব্দটা কম্প্যারেটিভ ডিগ্রিতে আসে। ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। ব্যাড হচ্ছে পজিটিভ, ওয়ার্স কম্প্যারেটিভ, ওয়ার্স্ট হচ্ছে সুপারলেটিভ।
আরও একটা জিনিস কি, এখানে দ্যান আছে, দ্যান THAN দ্যান, অবভিয়াসলি এটা কম্প্যারেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়। তো এতটা ভেঙে বলার একটাই কারণ, যাতে তোমাদের মাথায় এই জিনিসটা একদম মনের মধ্যে গেঁথে যায় যে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা কিভাবে এগোবো। ঠিক আছে, গল্পটাতে যাচ্ছি আবার। লীলা, their 5-year-old daughter came out, looked at Siddha and gave a cry of joy. ইতিমধ্যে লীলা তাদের যে 5 বছরের ছোট মেয়ে মিস্টার শিবশঙ্কর এবং তার স্ত্রী কেম আউট, বাইরে বেরিয়ে এলো, লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে তাকালো, অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয়, আনন্দে চিৎকার করে উঠলো। এখানে ক্রাই মানে কান্না নয়, এখানে ক্রাই মানে চিৎকার করে ওঠা। জয় মিনস আনন্দ, আনন্দে চিৎকার করে উঠলো। ও ফাদার, শি সেড, আই লাইক হিম, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট। লীলা কি বলল, বাবা আমার ওকে খুব পছন্দ, ওকে পাঠিয়ে দিও না, আমরা ওকে রেখে দিই, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। আর লীলার এই কথাটাই সব কিছু পরিষ্কার করে দিল এবং সব কিছু নির্ধারণ হয়ে গেল। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month. সিদ্ধাকে দিনে 2 বার খেতে দেওয়া হতো আর মাসে 4 টাকা ওর মাইনে ছিল। ইন রিটার্ন ফর হুইচ হি ওয়াশড ক্লোথস, আর এর বদলে সিদ্ধা কি করতো, জামা কাপড় কাচতো, টেন্ডেড দ্য গার্ডেন, বাগান দেখাশোনা করতো, টেন্ড মানে দেখাশোনা করা, পরিচর্যা করা, টেন্ডেড দ্য গার্ডেন, র্যান্ড এরান্ডস, এটা সেটা করতো, র্যান্ড এরান্ডস মানে হচ্ছে 5 ফরমাস খাটা, এটা সেটা করতো, চপড উড, কাঠ কাটতো, অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলার দেখাশোনা করতো। সিদ্ধা, কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে বলবে, সিদ্ধা এসো খেলি, অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার। আর সিদ্ধা সেই মুহূর্তে যে কোনো কাজ করুক না কেন, ও সেই কাজটা, হাতের কাজটা ফেলে রেখে লীলার সঙ্গে ওকে দৌড়াতে হতো। অ্যাজ শি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ হার রেড বল ইন হার হ্যান্ড। ইতিমধ্যে দেখা গেল সিদ্ধা হয়তো তার ফ্রন্ট গার্ডেনে, সামনের দিকের বাগানে, সে কী করছে, সে একটা হাতে একটা লাল রঙের বল নিয়ে সে দৌড়াচ্ছে। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। সিদ্ধার সঙ্গ, কোম্পানি মানে সঙ্গ, সিদ্ধা যে লীলার সঙ্গে সারাক্ষণ আছে, এটা লীলাকে অসম্ভব খুশি করত, সুপ্রিমলি হ্যাপি, অসম্ভব খুশি করত। শি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক। ওরা কি করতো, বল লোফালুফি করে খেলতো, লীলা বলটা ওর দিকে ছুঁড়ে দিত, ফ্লাং মানে ছুঁড়ে দেওয়া, ফ্লিং ফ্লাং ফ্লাং, তো ফ্লাং বলটা ছুঁড়ে দিত, আবার ও সিদ্ধাও সেই বলটা আবার লুফে নিয়ে ওর দিকে আবার ছুঁড়ে দিত। অ্যান্ড দেন শি সেড, আর তখন লীলা বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এবারে বলটাকে আকাশের দিকে ছোড়ো। সিদ্ধা ক্লাচড দ্য বল। এটা শোনা মাত্র সিদ্ধা কি করতো, বলটাকে জোরে চেপে ধরতো, ক্লাচড 2 হাত দিয়ে চেপে ধরা। ক্লোজড হিজ আইজ, চোখ বন্ধ করতো, ফর আ সেকেন্ড, কিছু সময়ের জন্য, অ্যান্ড থ্রু দ্য বল আপ, আর বলটাকে ওপর দিকে ছুঁড়ে দিত। When the ball came down again, বলটা যখন আবার নিচের দিকে নেমে আসতো, he said, লীলা সিদ্ধা বলতো, now this has touched the moon and come, বলটা কিন্তু চাঁদকে ছুঁয়ে নিচে নেমে এসছে। You see, here a little bit of the moon sticking, দেখতে পাচ্ছ তো, এখানে একটুখানি চাঁদ আটকে আছে। লীলা keenly examined the ball for traces of the moon and said, I don't see it. লীলা খুব গভীরভাবে, কিনলি মানে একদম পুঙ্খানুপুঙ্খ, গভীরভাবে বলটাকে পর্যবেক্ষণ করত, করার পরে দেখার চেষ্টা করতো কোথাও চাঁদের কোথাও কিছু লেগে আছে কিনা, কণা, চাঁদের কণা লেগে আছে কিনা। আর লীলা বলতো, কই আমি তো দেখতে পাচ্ছি না, আই ডোন্ট সি ইট। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তোমাকে খুব তাড়াতাড়ি দেখতে হবে ব্যাপারটা, সেড সিদ্ধা, বিকজ ইট উইল অল ইভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন। তার কারণ চাঁদের যেটুকু লেগে আছে বলের গায়ে, সেটা বাষ্প হয়ে উড়ে চলে যাবে এবং চাঁদের কাছে ফিরে যাবে। ইভাপোরেট মানে বাষ্প হয়ে উড়ে চলে যাওয়া। নাও হারি আপ, এবার তাড়াতাড়ি করো। হি কাভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু আ লিটল গ্যাপ। এই বলে ও বলটাকে খুব জোরে
টাইট টাইট করে বলটাকে আঁকড়ে ধরে তার আঙুল দিয়ে এবার লীলাকে ওই আঙুলের গ্যাপ দিয়ে বলটাকে দেখতে দিত। ইয়েস সেড লীলা, আই সি দ্য মুন, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট? হ্যাঁ হ্যাঁ, এবারে দেখতে পেয়েছি, আমি চাঁদটাকে দেখতে পাচ্ছি, কিন্তু চাঁদটা কি ভেজা ভেজা? ওয়েট মানে ভেজা ভেজা? সার্টেনলি ইট ইজ, সিদ্ধা সেড। সিদ্ধা বলল, হ্যাঁ নিশ্চয়ই, চাঁদটা তো ভেজাই। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা? সিদ্ধা, আকাশে কি আছে? গড, হি সেড। সিদ্ধার উত্তর হচ্ছে গড, মানে ভগবান আছে আকাশে। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, ক্যান উই টাচ দ্য স্কাই? আমরা যদি ছাদে দাঁড়িয়ে হাত দুটোকে ওপর দিকে সামনে টান টান করে মেলে ধরি, তাহলে কি আমরা আকাশ ছুঁতে পারবো? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার। না না, ছাদে দাঁড়ালে পরে এইখানে ছাদে দাঁড়ালে আমরা দেখতে পাবো না, হি সেড। বাট ইফ ইউ স্ট্যান্ড অন আ কোকোনাট ট্রি, ইউ ক্যান টাচ দ্য স্কাই। কিন্তু তুমি যদি একটা নারকেল গাছের ওপর দাঁড়িয়ে চাঁদটাকে আকাশটাকে ছো, তাহলে তুমি আকাশকে ছুঁতে পারবে। হ্যাভ ইউ ডান ইট? আস্কড লীলা। লীলা জিজ্ঞেস করছে, তুমি কি এটা করেছো? ইয়েস, মেনি টাইমস, সেড সিদ্ধা। সিদ্ধা বলল, অনেকবার করেছি। Whenever there is a big moon, I climb a coconut tree and touch it. যখনই একটা বড় চাঁদ দেখা যায়, আমি কি করি? নারকেল গাছে চড়ি আর সেটাকে চাঁদটাকে গিয়ে ছুঁয়ে আসি। Does the moon know you? আচ্ছা, চাঁদ কি তোমায় চেনে? Yes, very well. হ্যাঁ হ্যাঁ, চাঁদ আমাকে খুব ভালো করে চেনে। Now come with me. এবার আমার সাথে এসো। I will show you something nice. আমি তোমাকে একটা ভালো কিছু দেখাবো। They were standing near the rose plant. ওরা গোলাপ গাছের কাছে দাঁড়িয়েছিল। He said, pointing, you see the moon there, don't you? ওখানে চাঁদটাকে দেখতে পাচ্ছ না? Yes, হ্যাঁ পাচ্ছি তো। Now come with me, এবার আমার সাথে এসো, he said, and took her to the backyard. এই বলে সিদ্ধা কি করলো? লীলাকে ধরে পেছন দিকে নিয়ে গেল। ব্যাকইয়ার্ড মানে বাড়ির পেছনের উঠোনের দিকে নিয়ে গেল। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ। কুয়োর ধারে দাঁড়িয়ে ওপর দিকে দেখালো। দ্য মুন ওয়াজ দেয়ার টু। চাঁদ তো ওখানেও দেখা যাচ্ছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার। লীলা জোরে হাততালি দিল এবং আনন্দে অবাক হয়ে চিৎকার করে উঠল। স্ক্রিমড মানে চিৎকার করে ওঠা। দ্য মুন হিয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট? আরে চাঁদটা এখানে, কিন্তু ওটা তো ওখানে ছিল, কি করে হলো? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট। আমি তো চাঁদটাকে বলেছি আমাদের পেছন পেছন আসতে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, সিদ্ধা নোজ দ্য মুন। লীলা কি করলো? দৌড়ে ঘরের ভেতর গেল, গিয়ে ওর মাকে বলে এলো, সিদ্ধা চাঁদকে চেনে। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন অ্যান্ড শি হেল্ড আ ক্লাস ফর হিম। সন্ধেবেলা, ডাস্ক মানে কি? সন্ধেবেলা। ডাস্কের অপোজিট কি হয়? ডন, উষাকাল, উষালগ্ন। ডাস্ক হচ্ছে সন্ধেবেলা। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন। সন্ধেবেলা সিদ্ধা লীলাকে ঘরের ভেতরে নিয়ে যেত। অ্যান্ড শি হেল্ড আ ক্লাস ফর হিম। আর লীলা কি করতো? সিদ্ধাকে ক্লাস নিত, সিদ্ধার পড়া ধরতো। She had a box filled with catalogs, illustrated books and stumps of pencils. লীলার কাছে একটা বাক্স ছিল, সেই বাক্সের মধ্যে কি ছিল? ভর্তি ক্যাটালগ। ক্যাটালগ মানে রঙিন ছবির বইপত্র, ইলাস্ট্রেটেড বুকস, ছবিওয়ালা বই, অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল। স্টাম্পস মানে কি? ছোট ছোট পেন্সিলের টুকরো, মানে পেন্সিল লিখতে লিখতে যখন ছোট হয়ে যায় সেগুলোকে স্টাম্প বলে। স্টাম্পস অফ পেন্সিলস আমাদের সবার কাছে থাকে, ছোট ছোট পেন্সিলের টুকরো, সেইগুলো। ওগুলো জড়ো করেছে বাক্সের মধ্যে। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। লীলা সিদ্ধার সঙ্গে টিচার খেলতো এবং লীলার এই খেলাটা ভীষণ পছন্দের ছিল, ও খুব আনন্দ পেত। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. লীলা কি করতো? সিদ্ধাকে ওর সামনে মেঝের ওপরে উবু হয়ে বসাতো,
স্কোয়াট মানে উবু হয়ে বসা, উবু হয়ে বসাতো, হাতে একটা পেন্সিল ধরিয়ে দিত আঙুলের ফাঁকে, পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স অ্যান্ড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, আর ওর সামনে একটা ক্যাটালগ খুলে দিত। শি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড এ ক্যাটালগ অ্যান্ড কমান্ডেড। আর লীলার হাতে থাকতো অন্য একটা পেন্সিল আর হাতে আরও একটা ক্যাটালগ, এবং ও সিদ্ধাকে আদেশ দিত, কমান্ড করতো, নাও রাইট, এবার লেখো, ঠিক যেরমভাবে টিচাররা বলে থাকেন, এবার লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার শি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ। তখন সিদ্ধাকে চেষ্টা করে লীলা যা কিছু বলতো সেটাকে ওর কাগজের মধ্যে ওকে লেখার চেষ্টা করতে হতো, লীলা যা বলতো। শি নিউ 2 or 3 letters of the alphabet. লীলার কত বয়স? মাত্র 5 বছর, ও তো এখনো সবে শিখছে। তো ওর শেখার মধ্যে ও খুব বেশি হলে 2 কি 3টে বর্ণমালার অক্ষরও চিনতে শিখেছে। সো শি নিউ 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. ছোট বাচ্চারা যেরকম হয়, সবে মাত্র লিখতে শিখেছে, কোনো রকম একটা বেড়াল আঁকতে শিখেছে, একটা কাক আঁকতে শিখেছে, সেগুলোকেই ও কাগজের ওপরে করে দিত। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি। তো সিদ্ধা এগুলোর কোনোটাই কোনোভাবেই এগুলোকে দেখে দেখে নিজে করতে পারতো না, কপি করতে পারতো না, অসম্ভব ছিল সিদ্ধার পক্ষে। শি সেড, এক্সামিনিং হিজ এফার্ট। সিদ্ধা খুব চেষ্টা করতো, এফার্ট মানে চেষ্টা করা। সিদ্ধা যে চেষ্টা করছে সেই ব্যাপারটাকে ভালো মতো পরীক্ষা করে লীলা তার মতামত দিত। ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো? আমি কি এইভাবে কাকটা এঁকেছি? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি? আমি কি এইভাবে বি লিখেছি? শি পিটিড হিম। লীলার সিদ্ধার ওপরে দয়া হতো, করুণা করতো, অ্যান্ড রিডাবলড হার এফার্টস টু টিচ হিম। আর এই বলে ও যে সিদ্ধাকে পড়াচ্ছে, সেই পড়ানোটা দ্বিগুণ উৎসাহে তার চেষ্টাটা চালিয়ে যেতে থাকতো। বাট দ্যাট গুড ফেলো, দো অ্যান অ্যাডাপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, কিন্তু বেচারা সিদ্ধা খুব ভালো মানুষ ছিল, চাঁদকে ও নিজের নিয়ন্ত্রণে করতে একদম দক্ষ ছিল। অ্যাডাপ্ট মানে দক্ষ, দক্ষ ছিল, যদিও চাঁদ ওর নিজের নিয়ন্ত্রণে, চাঁদকেও নিয়ন্ত্রণ করতে পারত। ওয়াজ আটারলি ইনকেপেবল অফ প্লাইং দ্য পেন্সিল, কিন্তু পেন্সিল চালনাতে ও একেবারে ইনকেপেবল মানে একদম অদক্ষ, কোনো কাজের না। পেন্সিল কিছুতেই ওর দ্বারা ও চলে না। কনসিকুয়েন্টলি ফলত কি হলো? ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার। ফলত এটাই মনে হতো যে লীলা ওকে ওখানেই রেখে দেবে। pinned to his seat till his stiff inflexible wrist cracked. সিটে যেখানে বসে আছে সিদ্ধা, ওখানে একদম ওকে পিন দিয়ে আটকে দেবে যতক্ষণ না পর্যন্ত ওর কবজি একদম যন্ত্রণায় স্টিফ হয়ে শক্ত হয়ে গিয়ে ভেঙে যায়। হি sought relief by saying, আর এইটা বলে সিদ্ধা তখন কি করতো, লীলার কাছ থেকে কি করে ছাড়া পাবে এইটা মাথায় চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় এলো, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইনটু ডিনার। আমার মনে হয় তোমার মা তোমাকে ডিনারের জন্য ডাকছে, রাতের খাবারের জন্য ডাকছে। লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড রান আউট অফ দ্য রুম। লীলা পেন্সিলটা ড্রপ করে সঙ্গে সঙ্গে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবে। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড। আর এইভাবে সিদ্ধা আর লীলার স্কুলের সময়কাল শেষ হতো। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড। ডিনারের পরে লীলা বিছানায় দৌড়ে চলে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ আ স্টোরি। আর সেই সময়তে সিদ্ধাকে একটা গল্প নিয়ে তৈরি থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ। সিদ্ধা কি করতো, লীলার কাছে, লীলা বিছানায় শুয়ে রয়েছে রাত্রে ঘুমানোর সময়, সিদ্ধা ঠিক বিছানার পাশে ওর পাশে গিয়ে বসতো এবং মেঝের ওপরে বসতো এবং অদ্ভুত অদ্ভুত সমস্ত ওকে গল্প শোনাতো লীলাকে। অফ অ্যানিমালস ইন দ্য জঙ্গল, জঙ্গলে পশুদের গল্প। গডস ইন হেভেন, স্বর্গে দেবতাদের গল্প। অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজিওর অফ গোল্ডেন ক্যাসেলস, জাদুকর যারা প্রাসাদ বানাতে পারে, দুর্গ বানাতে পারে, গোল্ডেন ক্যাসেলস সোনার প্রাসাদ বানাতে পারে। অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেসেস অ্যান্ড দেয়ার পেটস,
আর সেই সমস্ত প্রাসাদের মধ্যে কে থাকতো? ছোট্ট ছোট্ট রাজকন্যারা থাকতো এবং তাদের পোষা জীবজন্তুরা থাকতো। এই সমস্ত অদ্ভুত অদ্ভুত গল্প শোনাতে শোনাতে লীলা ঘুমিয়ে পড়ত। আচ্ছা, গল্পটা আরও আছে, আরও অনেকখানি গল্পটা আছে। এই পর্যন্ত গল্পটা আমি এখানে স্টপ করছি। স্টপ করে আশা করি বুঝতে কারোর অসুবিধা হয়নি। কোশ্চেন আনসারের দিকে যাব। এবারে আমরা একটু কোশ্চেন আনসারের দিকে যাব এবং একটু গ্রামারের দিকে যাব। ওকে, মানে টেক্সচুয়াল গ্রামার এবং টেক্সচুয়াল কোশ্চেন আপনি ডিসকাস করতে চাইছেন। দেখো, তোমরা নিশ্চিতভাবে ক্লাস বুঝতে পারছো। বাই দ্য ওয়ে, ইট ইজ গোয়িং অন। আর যদি তোমরা কোনো রকম কোয়েশ্চেন করতে চাও, তোমরা লাইভ অনুষ্ঠানে কিন্তু তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো। তোমরা ফোন করতে পারো টিভি স্ক্রিনে যাওয়া নাম্বারে। যদি এর মধ্যে কোনো বিষয় তোমার আজকে যেটুকু ম্যাডাম পড়ালেন লীলাস ফ্রেন্ডের, তো অবশ্যই সেখানে কিন্তু তোমরা আমাদেরকে কোয়েশ্চেন করতে পারো। তার উত্তর অবশ্যই ম্যাডাম এখান থেকে দেবেন। আপনি যদি বোর্ড ইউজ করতে চান ম্যাডাম, তো সো ইউ ক্যান ডু। আচ্ছা, প্রথম যেটা আমরা দেখব এখানে, আমি যেরকম বলেছি যে টেক্সচুয়াল গ্রামারের ক্ষেত্রে সবার আগে দেখে নিতে হবে, যেহেতু এই গল্পটার মধ্যে প্রচুর ডায়ালগ আছে, এক্সচেঞ্জ অফ ডায়ালগ, এখান থেকে আমাদের ন্যারেশন প্র্যাকটিস, ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন প্র্যাকটিসটা খুব সহজ হয়ে যায়, ভেরি ইজি। প্রথম যে ডায়ালগটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, স্যার ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট, সিদ্ধা আস্কড। স্যার ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট, সিদ্ধা আস্কড। আচ্ছা, এটা কি আমরা এখানে লিখে নিতে পারি? বোর্ড আপনি ইউজ করতে পারেন। এই হচ্ছে রাবার সিস্টেম। এই আপনাকে একটু দেখিয়ে দিই। এই সিলেক্ট করে আমরা এইভাবে মুছে নিতে পারি। একটা মিনিট, জাস্ট এ মিনিট। এবার আপনি পেন ইউজ করতে পারেন। ইউ ক্যান রাইট নাও in between the line. সো এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট নারেশন। এইটাকে এবার আমরা ইনডাইরেক্ট করব। তোমাদের প্রশ্নটা ঠিক এরকম ভাবেই আসবে, একদম টেক্সটের লাইন ধরে গ্রামারটা থাকবে। আমি একবার একটু পড়ে ক্লিয়ার করে দিই। স্যার ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট, ইন্টারোগেশন মার্ক। এদিকে সিদ্ধা আস্কড। এবার এটাকে যখন আমরা চেঞ্জ করব, আমরা কি করব? ফার্স্ট অফ অল এটা একটা কোয়েশ্চেন, তো কোয়েশ্চেনটাকে কিভাবে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে আনবো? যেহেতু এটা প্রশ্ন, তো প্রশ্নের জায়গায় আমরা এটা এভাবে লিখতেই পারি, সিদ্ধা ওয়ান্টেড টু নো। আস্কড এর জায়গায় সিদ্ধা ওয়ান্টেড টু নো if sir wanted a servant, full stop। জিনিসটা কি দাঁড়ালো? একটা জিনিস এখানে দেখার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, এটার উত্তর ইয়েস হতে পারে, নো হতে পারে। ইয়েস আই ওয়ান্ট আ সার্ভেন্ট, নো আই ডোন্ট ওয়ান্ট আ সার্ভেন্ট, যে কোনো একটা হতে পারে। সেক্ষেত্রে যখন প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো যে কোনো একটা হবে, আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে আসি, ওখানে আইদার ইফ অথবা হোয়েদার যে কোনো একটা আমরা ব্যবহার করি, তাই তো? তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? সিদ্ধা ওয়ান্টেড টু নো ইফ স্যার ওয়ান্টেড আ সার্ভেন্ট, ফুল স্টপ। ফুল স্টপ পাংচুয়েশন মার্কস দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, ওটা যতক্ষণ না দেওয়া হচ্ছে পুরো জিনিসটা, উত্তরটা কমপ্লিট হয় না। আচ্ছা, পরেরটায় চলে যাব।
এটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে করা হয়েছে টেক্সচুয়াল গ্রামার পার্ট, যেখানে খুব পরিষ্কার লেখা হয়েছে। প্রথম যে বাক্যটা ডিরেক্ট স্পিচ, যেটা স্যার ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট ইন্টারোগেশন মার্ক সিদ্ধা আস্কড, তার উত্তর সিদ্ধা ওয়ান্টেড টু নো ইফ স্যার ওয়ান্টেড আ সার্ভেন্ট। দেখে নাও, তোমরা ছবি তুলে নিতে পারো স্ক্রিন থেকে। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো। আচ্ছা, একটা জিনিস বলে নি, অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা খাতায় লেখে সিদ্ধা ওয়ান্টেড টু নো ইফ স্যার ওয়ান্টেড আ সার্ভেন্ট অর নট। লাস্টে বহু খাতায় বহু ছাত্রছাত্রী এটা লিখে থাকে, এই পরের অর নটটা কিন্তু হয় না। এটা আমাদের দীর্ঘদিনের খাতা দেখার ফলে এটা আমরা দেখেছি। অর নটটা কিন্তু কখনোই হবে না, অর নটের জায়গায় আমরা ওখানে আগেই ইফ নিয়ে এসেছি। অতএব সিদ্ধা ওয়ান্টেড টু নো ইফ স্যার ওয়ান্টেড আ সার্ভেন্ট, দ্যাটস অল। আচ্ছা, পরের বাক্যে যাই। পরের বাক্যে আপনার এটা ইরেজ করতে হবে। হ্যাঁ, এটা ইরেজ করে দিন। দিস ইজ দ্য ইরেজ পার্ট, আপনি এটাকে ইরেজ করতে পারেন। ব্যাস। নেক্সট সেন্টেন্স হচ্ছে হোয়ার ওয়্যার ইউ বিফোর হি আস্কড। এটার যখন আমরা ডাইরেক্ট ন্যারেশনটা কি দাঁড়াচ্ছে, হোয়ার ওয়্যার ইউ বিফোর হি আস্কড। এটাকে আমরা চেঞ্জ করব ইনডাইরেক্ট ন্যারেশনে। কিভাবে আনবো? এক্ষেত্রে হি আস্কটা হি আস্কটি রাখলাম, চেঞ্জ করলাম না। করাও যেতে পারে, আমি করলাম না এখানে। হি আস্কড। কি লিখলাম? হি আস্কড হোয়ার হি হ্যাড বিন আর্লিয়ার, ফুল স্টপ। আচ্ছা, এখানে দুটো জিনিস বলবার আছে, সেটা কি? এক নম্বর হচ্ছে, সাধারণ নিয়মে বলে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি ওখানে একটা দ্যাট আসে, ইনভার্টেড কমাটা তোলার নিয়ম হচ্ছে কি, ইনভার্টেড কমা উঠবে, ওখানে একটা দ্যাট বসবে। যখন আমরা প্রশ্নবাচক বাক্য পাচ্ছি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্টিং উইথ WH ওয়ার্ড, দ্যাট ইজ হোয়ার, হোয়াই, হাউ, হুইচ, হাউটাকেও WH ওয়ার্ডের মধ্যেই কনসিডার করা হয়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, WH হোয়ার। তো যখনই WH শব্দ দিয়ে ইন্টারোগেটিভ বাক্য থাকে ন্যারেশনের ক্ষেত্রে দ্যাটটা ইউজ করা হয় না। এইটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা ভুল করে। তোমরা যারা শুনছো তোমরা এটা মনে রাখবে, দ্যাট কিন্তু এখানে বসবে না, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, হি আস্কড হোয়ার হি হ্যাড বিন আর্লিয়ার। হ্যাড বিন কেন বসলো? যেহেতু এখানে ওয়্যার আছে, পাস্ট টেন্স, ন্যারেশনের নিয়ম অনুযায়ী পরবর্তী টেন্সে বদলে যাবে। আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসছি তখন ডাইরেক্টে যে টেন্সটা আছে ইনডাইরেক্টে ঠিক তার পরের টেন্সটায় চলে যাবে, কনসিকুয়েন্ট টেন্স। তাহলে ওয়্যারের জায়গায় কি বসছে, পাস্ট পারফেক্ট। পাস্ট টেন্সের জায়গায় কি বসছে, পাস্ট পারফেক্ট। বিফোরটা হয়ে গেল আর্লিয়ার, বিফোরটা হয়ে গেল আর্লিয়ার। একটা জিনিস মনে রাখবো, যেহেতু এটা গ্রামার করছি আমরা, অনেকটা আমাদের অঙ্কের নিয়মেই চলে গ্রামারটা, তা সত্ত্বেও গ্রামার রিলেটেড টু লিটারেচার ডেফিনেটলি। তো সাহিত্যে সব সময় কিন্তু দুয়ে দুয়ে চার করা যায় না, সব সময় যায় না। ভাষার প্রয়োগ কিভাবে আমি অ্যাপ্লাই করছি, কোন শব্দটা কিভাবে বলছি, বা কোন কথার পরিপ্রেক্ষিতে কোন শব্দটা বলছি, এটা সম্পূর্ণভাবে আমার আয়ত্ত করতে হবে। আমি যে ভাষাটায় কথা বলছি, আমি যদি ইংরেজিতে কথা বলি,
সেক্ষেত্রে ইংরেজি, আমি যখন বাংলায় কথা বলছি সেক্ষেত্রে বাংলা। সো আমি যখন ইংরেজিতে কথা বলবো, ন্যারেশন যখন চেঞ্জ করছি, কিছু কিছু জিনিস আছে সেগুলো আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি, যে নির্দিষ্ট কিছু নিয়ম থাকে কোন জিনিসটা কিসে বদলে যাচ্ছে। তো এই বদলে যাওয়ার ব্যাপারটা আমাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, 11-এ উঠে গেছি আমরা। সো ন্যাচারালি সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে ক্লিয়ার করে নিতে হবে যে কোনটা কিসে বদলে যাচ্ছে। ঠিক আছে, আমরা এটা চেঞ্জ করব। একদম। আমি একবার একটু দেখিয়ে নিই স্ক্রিনটা। হ্যাঁ। যদি তোমরা দরকার পড়ে তো এখান থেকে তোমরা ছবি তুলে নিতে পারো, অথবা তোমরা সোশ্যাল সাইটে পরবর্তী সময় লগ ইন করলেও তোমরা পুরো প্রোগ্রামটা আবার দেখতে পাবে, যেখানে খুব পরিষ্কারভাবে সমস্ত প্রশ্ন উত্তর এবং কিভাবে ম্যাডাম পড়াচ্ছেন সেটা আমরা তোমরা আবার আরেকবার ফার্দার ওয়াচ করতে পারবে। দেখে নাও এটা। আমি কিন্তু ডিলিটে যাচ্ছি। ছবি তুলে নাও দরকার হলে, ছবি তুলে নিলে আমার সুবিধা। একবার ফুল স্ক্রিন আরেকবার একটু দেখাই। স্ক্রিনটা একবার একটু দেখিয়ে নি। হ্যাঁ, ইয়েস। Where were you before ইন্ট্রোগেশন মার্ক ইনভার্টেড কমার মধ্যে হি আস্কড। এটা কি ইনডিরেক্ট স্পিচ যখন কনভার্জন হচ্ছে, হি আস্কড ওয়্যার হি হ্যাড বিন আর্লিয়ার, এই হচ্ছে উত্তর। চলো তাহলে আমি তোমাদের জন্য এটা ডিলিট করছি এখন আপাতত। তোমরা পরবর্তীকালে আবারও এটা দেখে নিতে পারবে যদি তোমরা মনে করো, সেখান থেকে অনুষ্ঠানটা থাকছে। আচ্ছা, আমাদের মিনিট আস্টেক মতো সময় রয়েছে। ওকে, দুটো ন্যারেশন হলো, এরপরে আমি একটা ভয়েস দেখিয়ে দেবো। একদম শিওর। কারণ এটা দেখা যায় যে ছেলে মেয়েদের এই ন্যারেশন আর ভয়েস একটা অস্বাভাবিক ভীতির জায়গা, একদম একদম ভীষণ ভীতির জায়গা। তো এখান থেকেই আমি দেখাচ্ছি ভয়েস চেঞ্জ করতে গেলে কিভাবে করব আমরা। এখান থেকেই নিলাম, হি কল্ড his wife, active voice, he called his wife, active voice। এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব, কি করব? his wife was called by him, ফুল স্টপ। কি হলো? অবজেক্টটা এখানে সাবজেক্ট হলো, সাবজেক্টটা এখানে অবজেক্ট হলো। এই সাধারণ নিয়মটা আমরা কিন্তু সেই ক্লাস 7-8 থেকে শিখে আসছি। এটা বিশেষ করে বলবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না ক্লাস 11-এ, তবু আমি একবার রিপিট করে দিলাম। এটা প্যাসিভ ভয়েস হলো। তাহলে হিজ ওয়াইফ ওয়াজ কল্ড বাই হিম, এই যে ওয়াজ কল্ডটা করলাম, কি করে করলাম না, মূল আমার যে অ্যাক্টিভ ভয়েসটা আছে সেখানে মূল ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স, ওটা আমি আগেই দেখে নিয়েছি। এটা পাস্ট টেন্স, অতএব প্যাসিভ ভয়েসটাও পাস্ট টেন্সেই হবে, কোনো টেন্সের পরিবর্তন হয় না, নিয়ম তাই বলে, আমাদের নিয়মটা সেটা। তা টেন্সের যখন পরিবর্তন হবে না, সেক্ষেত্রে প্যাসিভে কি আনতে হবে আমাকে? পাস্ট টেন্সের জন্য আমি ওয়াজ নিয়ে চলে এলাম, কল্ডটা কল্ডই থাকলো, বাই হিম তার দ্বারা, এজেন্টটাকে আমি নিয়ে এলাম, আমার প্যাসিভ ভয়েসে এটা ট্রান্সফর্মড হয়ে গেল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। দেখে নাও একটু তোমরা ছবিটা, দরকার হলে লিখে নাও। সবসময় ক্লাস শুরুর আগে আমি বলি যে একটা খাতা পেন নিয়ে বসো, তাতে তোমাদের সুবিধা হবে। যত তোমরা রাইট ডাউন করতে পারবে তোমাদের সুবিধা হবে। ছবি তোলার চাইতেও অনেক বেশি ইউজফুল হচ্ছে লিখে নেওয়া। হি কল্ড হিজ ওয়াইফ, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে যখন প্যাসিভ কনভার্সন হচ্ছে ভয়েস চেঞ্জে তোমরা জানো, হিজ ওয়াইফ ওয়াজ কল্ড বাই হিম, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। কল্ড যেহেতু ভার্ব পাস্ট ফর্মে রয়েছে, সেই কারণের জন্য যখন তোমরা প্যাসিভ ভয়েস করছো তখন ওয়াজ কল্ড ব্যবহার করা হচ্ছে। এটা তোমরা জানো। 11 অবশ্যই এটা একেবারেই সামান্য বিষয় আলোচনার জন্য। আমরা আবারও চলে আসব অন্য নেক্সট যদি কোনো গ্রামাটিক্যাল কিছু বিষয় থাকে সেদিকে। স্ক্রিনটা একটু সরিয়ে দিই। আচ্ছা, এটা মুছে যাক। হ্যাঁ, মুছে দিচ্ছি, আমি মুছে দিচ্ছি। আমরা আলোচনাতে আছি। তোমরা যদি কেউ ফোন করতে চাও তোমরা ডেফিনেটলি ফোন করতে পারো। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যে যদি কেউ ফোন করতে চাও, সময় আমরা আর মিনিট 4 পাবো খুব বেশি হলেও,
এর বেশি আমরা পাবো না। তোমরা অবশ্যই আমাদেরকে, ম্যাডাম আমরা চলে আসি নেক্সট কি রয়েছে। হ্যাঁ, নেক্সট আপনি যেটা বোঝাতে চাইছেন আমরা সেদিকে নজর দেব। আসুন। পরের সেন্টেন্সটা নেব। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই। একটা বড় সেন্টেন্স। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই। এটা একটা প্রশ্নবাচক বাক্য, ইটস অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমি স্টেটমেন্ট করব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমি স্টেটমেন্টে চেঞ্জ করব। কিভাবে করব? If we stand on the roof and stretch our arms, can we touch the sky? আমি সরাসরি উত্তরে যাচ্ছি। জাস্ট একটা পারহ্যাপস ইউজ করলাম, প্রশ্নবাচকটা তুলে দিলাম, পারহ্যাপস ইউজ করলাম এবং ওখানে একটা ফুল স্টপ এলো। ইন্টারোগেটিভ থেকে স্টেটমেন্টে চলে গেলাম। সো উই ক্যান টাচ দ্য স্কাই ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস পারহ্যাপস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমাদের যে জিনিসগুলো আমাদের গ্রামারে করতে হয়, ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন, প্রেপোজিশন, নর্মালি যা থাকে সেগুলোই এখান থেকে আসবে। তো সেন্টেন্স ধরে ধরে আমি আপনাকে বলি দেবাশিস বাবু, সেন্টেন্স ধরে ধরে যদি ছেলেমেয়েরা করে, যেটা জেনারেলি করে না, তো একটা মুখস্থ করার প্রবণতা থেকে যায় ওদের ভীষণভাবে। তো সেন্টেন্স ধরে ধরে যদি 11-12টা করা যায়, 11-12 টোটাল জিনিসটাই এটার উপর বেস করা, মানে গ্রামার পার্টে বলছেন আপনি। গ্রামার পার্টটা টেক্সচুয়াল গ্রামার একদম, মানে এবং গল্পগুলো পুঙ্খানুপুঙ্খ মুখস্থ করতে, মানে গল্পের মধ্যেই আপনি বলছেন যে পুরো গ্রামাটিক্যাল বিষয়টা গল্পের মধ্যেই আছে এবং গল্প থেকেই তুলে দেওয়া, তার উত্তরটা করা যায়। সুতরাং গল্পটাকে মুখস্থ রাখাটা খুব ইম্পর্টেন্ট। একদমই। এবং ফার্স্ট তোমাদের আরেকটা বলি যে গল্পটাকে বোঝাটা খুব প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। তাহলে দেখবে এই যে আমিও দেখেছি যে ন্যারেশন নিয়ে মানুষের একটা অদ্ভুত রকম ভয় থাকে, যে ভয় মানুষ একেবারে সাক্ষাৎ ভূতকেও পায় না, যে ন্যারেশন কি ভয়াবহ হতে পারে। তো ব্যাপার হচ্ছে যে কিছুই না, ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে কনভার্সন করা, তার কিছু টেকনিক্স রয়েছে, টেকনিকগুলোকে জানা। আর গল্পের ভাবটা যদি তোমরা বোঝো টেক্সচুয়াল পার্টে, এই কারণের জন্যই ম্যাডাম আজকে কিছুটা গল্প আমরা পড়েছি। আগামী সময় যখন আবারও ম্যাডাম আসবেন তখন আমরা চেষ্টা করব যে বাদবাকি এই লীলা ফ্রেন্ডের যে বাদবাকি অংশটুকু পড়াতে। আজকে আর হাতে সময় নেই, এখানে শেষ করছি। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখবেন। এখন এই পর্যন্তই। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য। আর তোমাদের এবং আপনাদের যারা বাড়ির বড়রাও অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ অনুষ্ঠানের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।